সলিউশন কেমিস্ট্রির 7 ক্লাসে আমরা অন্য একটি কোলিগেটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা বাষ্পচাপের অবনমন কোলিগেটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই সংক্রান্ত ম্যাথ করেছিলাম। যারা দেখোনি তারা আগের ভিডিও দেখতে পারো। এখন আমরা যে কোলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। মানে তুমি যখনই কোনো দ্রাবকের মধ্যে কোনো একটা দ্রাব যোগ করে দ্রবণ তৈরি করবে তখন দেখা যাবে যে দ্রবণটার স্ফুটনাঙ্ক কী হবে, বিশুদ্ধ দ্রাবক অপেক্ষায় বেশি হবে। এই ঘটনাকে বলছি আমরা দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে মনে করা হচ্ছে যে একটা বিশুদ্ধ দ্রাবক ছিল, তার যে স্ফুটনাঙ্ক মানে বয়লিং পয়েন্ট সেটা মনে করা হচ্ছে টিবি ছিল, টিবি, বি ফর বয়লিং। এখন যখন তুমি এটাকে দ্রবণে পরিণত করেছো সেই অবস্থায় তার বয়লিং পয়েন্টটা মনে করো হয়ে গেছে টিবি প্রাইম। তাহলে কতটা, তাহলে বৃদ্ধি পেয়েছে কতটা, ডেল টিবি, মানে পরিবর্তন সেটা হচ্ছে বর্তমানে যেটা হয়েছে দ্রবণ অবস্থাতে মাইনাস আগে যেটা ছিল, অর্থাৎ টিবি প্রাইম মাইনাস টিবি। এই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটছে এটা একটা কোলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। এবার প্রশ্ন হচ্ছে যে কেন স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে। যদি আমরা স্ফুটনাঙ্কের উন্নয়নের কারণটা হিসেবে আলোচনা করি তখন তোমাকে প্রথমেই বলতে হবে যে একটা দুটো পাত্র নিয়েছি, দুটো পাত্রের মধ্যে একটাতে 10 ml দ্রাবক নিয়েছি আর একটাতেও 10 ml দ্রাবক নিয়েছি, কিন্তু দ্বিতীয়টাতে আমরা একটা দ্রাব অ্যাড করে ওটাকে দ্রবণে পরিণত করেছি। ঠিক আছে, এখন আমরা কি জানি না, যখন বিশুদ্ধ দ্রাবক ছিল তখন সেখানে কিনা বাষ্পচাপের পরিমাণটা বেশি ছিল, অর্থাৎ বেশি বাষ্পচাপ ছিল। এখন তুমি যখন আর কি এটাকে দ্রবণে পরিণত করে দিয়েছো, এখানে বাষ্পচাপটা কমে গেছে, কম বাষ্পচাপ। এটা আমি অলরেডি বলেছিলাম, বাষ্পচাপের অবনমন দ্রবণে পরিণত করলেই দ্রবণের উপরের অংশে বাষ্পচাপটা কমে যায়, দ্রাবক যা ছিল তার অপেক্ষায় কমে যায়। এখন আমরা কি জানি কোনো তরলকে কখন ফোটাতে পারবো, যখন তরলের উপরে যে বাষ্পচাপটা সেটা বাইরের বা চাপের সঙ্গে সমান হয়ে যাবে তখন। দেখো এই দ্রাবকের ক্ষেত্রে কি মানে যদি আমি বলি দ্রাবকের ক্ষেত্রে অলরেডি আমার বাষ্পচাপটা হাই রয়েছে, তাই খুব কম টেম্পারেচার দিলেই কি হবে না, সেটা বাষ্পচাপটা বাড়তে বাড়তে সেটা বাইরের চাপের সঙ্গে ম্যাচ করে যাবে, তখনই তরলটা ফুটবে। কিন্তু যদি আমি দ্রবণের কথা বলি, দ্রবণের উপরের অংশের বাষ্পচাপ এখন কম রয়েছে, তাই আমাকে একটু বেশি টেম্পারেচার হিট করতে হবে যাতে কি না এখানে বাষ্পচাপটা বেড়ে গিয়ে সেটা বাইরের চাপের সঙ্গে সমান হয়ে যায়। তাহলে আমাকে বেশি টেম্পারেচার হিট করতে হচ্ছে, এখানে ধরো আমাকে যেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার করতে হবে জলের ক্ষেত্রে, তাহলে আমাকে এখানে দেখতে যাচ্ছে যে 105 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করতে হচ্ছে, তবে সেটা ফুটছে। তাহলে কি হচ্ছে, এখানে স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটছে না। এই বৃদ্ধি ঘটাটাকেই আমরা কি বলছি, স্ফুটনাঙ্কের উন্নয়ন। এবং এই কারণেই দেখা যায় স্ফুটনাঙ্কের উন্নয়ন বা বৃদ্ধি ঘটে। এবারে বলছে কি লেখচিত্রের সাহায্যে কী করে ব্যাখ্যা করবে। লেখচিত্রের সাথে ব্যাখ্যা করার জন্য আমরা একটা প্লট টানছি, যেখানে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কী করছি, বাষ্পচাপটাকে রাখছি, বাষ্পচাপ, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা উষ্ণতাকে রাখছি, উষ্ণতা, কেলভিন স্কেলে উষ্ণতা। এখন আমি তো একটু আগেই বললাম যে দ্রাবক অবস্থায় বাষ্পচাপটা বেশি ছিল, দ্রবণে পরিণত করে দিলে বাষ্পচাপটা কমে যাবে, তাই দ্রাবকের ক্ষেত্রে গ্রাফটা যেটা হবে মানে বাষ্পচাপ বনাম উষ্ণতার যে গ্রাফটা হবে সেটা হচ্ছে এইটা। এখন তুমি যখন এটাকে দ্রবণে পরিণত করে দেবে তখন তার বাষ্পচাপের যে গ্রাফটা হবে, অর্থাৎ বাষ্পচাপের সঙ্গে উষ্ণতার যে সম্পর্কজনিত গ্রাফটা হবে সেটা হচ্ছে কি হবে, এইটা নিচের দিকে হবে, কারণ চাপটা তো কম, চাপটা এর বেশি। এটা বিশুদ্ধ দ্রাবক ছিল, এটা কি দ্রবণ। এখন আমি মনে করছি যে বাষ্পচাপটা বাইরের চাপ অর্থাৎ পিএটিএম, বাইরের চাপটা মনে করছি পিএটিএম অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেশারটা এটা। এখন বাষ্পচাপের মানটা যখনই বাইরের চাপের সঙ্গে সমান হবে অর্থাৎ পিএটিএম হবে তখন ফুটবে, যে কোনো জিনিসই ফুটবে। তাহলে আমাকে এই মনে করো এই নির্দিষ্ট মানটা বাষ্পচাপের মানটা পেতে হবে, এখানে পিএটিএম আছে। এই মানটা পেলেই তবেই যে কোনো তরল মানে দ্রাবক হোক বা দ্রবণ হোক সবাই ফুটবে, মানে এর ক্ষেত্রে আর কি, এই এক্সাম্পলের ক্ষেত্রে। তাহলে আমি দেখি যে এই পিএটিএমটা অ্যাপ্রোচ করতে গেলে দ্রাবক এবং দ্রবণ উভয়ের ক্ষেত্রেই কত উষ্ণতার প্রয়োজন রয়েছে। যদি আমি এই বরাবর বাড়িয়ে দিই গ্রাফটাকে, প্লটটাকে, তাহলে দেখতে পাবো যে এখানে একটা পয়েন্ট পাচ্ছি দ্রাবকের ক্ষেত্রে আর এখানে দ্রবণের ক্ষেত্রে একটা পয়েন্ট পাচ্ছি। সেই পয়েন্টটাকে নিচে নামিয়ে দাও,
মানে লম্ব টানো এর ওপরে। তাহলে এখানে একটা টেম্পারেচার পাচ্ছি, এটাকে টিবি বলছি, এটাকে একটা টিবি প্রাইম বলছি। তাহলে অবশ্যই বুঝতে পারছো এদিকে জিরো আছে, যত এদিক থেকে এদিকে যাচ্ছ টেম্পারেচার বাড়ছে, তার মানে টিবি বড় না টিবি প্রাইম বড়? অবশ্যই টিবি প্রাইমটা বড় আছে। তাহলে টিবি প্রাইমটা দেখতেই পাচ্ছ এখানে বড়, কার তুলনায়? টিবির তুলনায় বড়। তাহলে এই গ্রাফিক্যালি আমরা বলতে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে দ্রবণ তৈরি করলে তার যে স্ফুটনাঙ্কের মানটা সেটা বৃদ্ধি পায়। এবার দ্রবণে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র রয়েছে, সেই রাউল্টের সূত্র কি? এখানে দুটো সূত্র রয়েছে। প্রথম সূত্র কি বলছে, যে কোনো দ্রাবকে একটি কঠিন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করলে উৎপন্ন যে দ্রবণ, ওই দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটে সেটি তার মোলাল গারত্বের সমানুপাতি হয়। তার মানে আমরা কি একটা দ্রাব নিয়েছি, যেই দ্রাবটা কি হয়, কি কি ধর্ম রয়েছে, সেটা হচ্ছে কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য আর অসংযোজিত, এই ধরনের ক্রাইটেরিয়াগুলো রয়েছে। এই অবস্থাতে বলছে যে তুমি যখন এই দ্রাবটাকে কোনো দ্রাবকের মধ্যে মেশাবে, মিশিয়ে দ্রবণ তৈরি করবে, তখন তার তো বললাম যে স্ফুটনাঙ্ক বৃদ্ধি ঘটে, আমরা তো একটু আগে আলোচনা করছিলাম। স্ফুটনাঙ্কের বৃদ্ধিটাকে ডেলটিবি দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা কিনা মোলাল গারত্বের সঙ্গে সমানুপাতিক হবে। মোলাল গারত্ব, মোলার নয়, মোলাল, ঠিক আছে? মোলাল গারত্ব একটা অন্যতম গারত্ব সূচক একক, সেটা তো আমি প্রথম ক্লাসেই বলেছিলাম সলিউশন কেমিস্ট্রির। এখন এই দেখো, এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমাকে কী করতে হবে? ধ্রুবক আনতে হবে, নর্মাল নিয়ম। তাহলে ডেল টিবি সমান হচ্ছে কেবি ইন্টু এম। এই কেবিটা হচ্ছে ধ্রুবক, তাকে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বলা হয়, বা যার একটা ভালো নাম রয়েছে সেটাকে বলছি ইভিউলোস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এই কেবিটাকে কি বলবো আমরা? কেবিটাকে স্ফুটনাঙ্ক ধ্রুবক বলতে পারি, বা একে বলতে পারি ইভিউলোস্কোপিক ধ্রুবক বলা হয়। ওকে, এবার দ্বিতীয় সূত্র কি বলছে? দ্বিতীয় সূত্র বলছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী এবং তড়িৎ অবিশ্লেষ্য যদি সেম পরিমাণ অর্থাৎ সমসংখ্যক গ্রাম অনুসংখ্যক নিয়ে পৃথকভাবে দ্রবীভূত করো, তাহলে দেখা যাবে তোমার স্ফুটনাঙ্কের উন্নয়ন একই পরিমাণ ঘটবে। তার মানে কি না, দুটো পাত্র নিয়েছো, দুটো পাত্রতেই মনে করো 10 ml করে দ্রাবক নিয়েছো, বিশুদ্ধ দ্রাবক নিয়েছো। এখানেও দ্রাবক 10 ml রয়েছে বিশুদ্ধ দ্রাবক, এখানেও বিশুদ্ধ দ্রাবক 10 ml রয়েছে। এই অবস্থায় তুমি এখানে অন্য একটা দ্রাব অ্যাড করছো, এখানে অন্য একটা দ্রাব অ্যাড করছো, এখানে এ অ্যাড, এখানে বি অ্যাড করছো, কিন্তু দুজনের ক্ষেত্রে কী প্রপার্টি রয়েছে? এরা কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত হতে হবে। এই অবস্থায় কি বলছে, তুমি যদি এখানে যে পরিমাণ নাও, মনে করো তুমি 5 মোল নিয়েছো বা 5 গ্রাম অনুসংখ্যক নিয়েছো, এখানেও যদি 5 মোল নাও, তাহলে দেখা যাবে দুটো ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের উন্নয়ন একই পরিমাণ ঘটবে। তাহলে আমি তো জানি যে এটা একটা কলিগেটিভ প্রপার্টি, অলরেডি বলে দিয়েছিলাম আমরা। কলিগেটিভ প্রপার্টি অর্থাৎ সংখ্যাগত ধর্ম কিসের উপর নির্ভর করে? সেটা নির্ভর করে দ্রাবক কণার সংখ্যার উপর ডিপেন্ড করছে, কি তার প্রকৃতি কি তার উপর ডিপেন্ড করে না। তাই আমরা বলতে পারি যে এ আর বি দুজনে আলাদা কম্পাউন্ড হলেও তারা দুজনেই কিন্তু তোমার কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত, এবং দুটোকে যদি যেহেতু সেম পরিমাণ নিয়েছো, তাই আমরা বলতে পারি কি না, আমরা বলতে পারি যে দুটো ক্ষেত্রেই, মানে দুটো দ্রবণের ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের উন্নয়নটা একই পরিমাণ ঘটবে। এবার যেটা বলছে সেটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম। একটু আগেই বললাম আমরা যে এটা একটা প্রপার্টি, এটা সংখ্যাগত ধর্ম। এটা তুমি যে দ্রাবটা মেশাচ্ছ তার উপর নির্ভর করবে না, বরঞ্চ কত পরিমাণ মেশাচ্ছ তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, একটা এক্সাম্পল এখানে দিয়েছে, বলছে তুমি যদি দুটো পাত্রের মধ্যে মনে করো একটাতে 1000 গ্রাম, দুটোতেই 1000 গ্রাম করে জল রয়েছে, জল H2O রয়েছে দুটোতেই, কিন্তু তুমি কি করলে না, তুমি এর মধ্যে তোমার মনে করো 10 মোল ইউরিয়া মেশালে, আর এখানে তুমি 10 ml গ্লুকোজ মেশালে, 10 মোল এখানে গ্লুকোজ, এখানে 10 মোল ইউরিয়া মেশালে।
দুটো ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে এখানেও যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে, এখানেও একই পরিমাণ ঘটবে। এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে এটা একটা সংখ্যাগত ধর্ম, মানে সেটা প্রকৃতির উপর নির্ভর করছে না, ইউরিয়া গ্লুকোজ যাই মেশানো কেন, কিন্তু পরিমাণের উপর নির্ভর করছে, অর্থাৎ কী পরিমাণে মেশাচ্ছ তার উপর ডিপেন্ড করছে। যেহেতু পরিমাণ দুটো একই পরিমাণ মেশাচ্ছ, তাই উন্নয়নটাও অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন অর্থাৎ বৃদ্ধিটাও একই পরিমাণই ঘটছে। এবার যেটা বলছে যে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করা যায়, মানে কোনো একটা অজানা, মনে করো একটা পাত্র নিয়েছো, মনে করো তার মধ্যে একটা নোন দ্রাবক মিশিয়েছো, মনে করো জল মিশিয়েছো, জল নিয়েছো, জলের পরিমাণটাও তোমার কাছে জানা রয়েছে। এই অবস্থায় তুমি কি করছো, একটা অজানা দ্রাব নির্দিষ্ট পরিমাণে, মানে 5 গ্রাম একটা অজানা এক্স মেশানো হলো। মেশানোর ফলে তুমি দেখবে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন কত পরিমাণ ঘটছে। সেই স্ফুটনাঙ্কের উন্নয়ন থেকেই তুমি ক্যালকুলেট করতে পারো যে অজানা দ্রাবকটা, মানে দ্রাব যেটা অজানা মিশিয়েছ, ওই অজানা দ্রাবটা কি। ওকে, কি করে বার করা যাবে? আমি মনে করছি একটা এক্সপেরিমেন্ট করছি। মনে করা হলো যে একটা পাত্রের মধ্যে W1 গ্রাম দ্রাবক আছে, দ্রাবক। এবার তুমি কি করছো যে এর মধ্যে W2 গ্রাম দ্রাব মিশিয়েছ, এবং দ্রাবের যে আণবিক ভর সেটা মনে করা হচ্ছে M2, মলিকুলার ওয়েট অর্থাৎ আণবিক ভরটা মনে করা হচ্ছে M2। ওকে, এই অবস্থায় যদি বলতে চাই তাহলে মোলালিটি কত হবে? আচ্ছা, মোলারিটি বার করার ফর্মুলা কি এখানে? তাহলে যদি বলে মোল সংখ্যা কত, দ্রাবের মোল সংখ্যা কত, দ্রাবের মোল সংখ্যা সমান W2/M2, অর্থাৎ পরিমাণকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা বেরোয়। এখন এই পরিমাণ মোল কত পরিমাণ দ্রাবকের সঙ্গে মিশে রয়েছে? W1 দ্রাবকে রয়েছে W2/M2 মোল, এত মোল দ্রাব। তাহলে 1 গ্রামের জন্য কত রয়েছে? তাহলে W2/M2 ইন্টু W1, এত মোল দ্রাব। তাহলে 1000 গ্রামে কত থাকবে? কারণ আমরা তো যখন মোলারিটি চেক করি তখন 1000 গ্রাম অর্থাৎ 1 কেজি দ্রাবকের সঙ্গে কত মোল দ্রাব রয়েছে সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করে থাকি। তাই এখানে তোমার কত হবে না, 1000 দিয়ে ওপরে গুণ হয়ে যাবে, 1000 W2 বাই কত W1 ইন্টু M2। অতএব যদি আমাকে বলে এখানে যে তাহলে আমার সূত্র কী ছিল, ডেল টিবি সমান কেবি ইন্টু এম ছিল না, প্রথম সূত্র থেকে পেয়েছিলাম রাউল্টের। এখন এখানে আমরা কি করছি না, কেবি ইন্টু এম, এটা তো মোলারিটি হয়ে গেল, এই মোলারিটির রাশিটাকে এখানে বসিয়ে দিচ্ছি, 1000 W2 বাই W1 ইন্টু M2। এটা করলে কি হবে, তাহলে এখান থেকে তুমি M2টা বার করতে পারো। M2 সমান কী হবে, কেবি ইন্টু 1000 W2 বাই W1 ইন্টু ডেল টিবি। এখন দেখো এখানে কেবির মানটা W2 W1 আর ডেল টিবির মানটা জানা থাকে, তাহলে তুমি সহজেই বার করতে পারবে কি না, ওই যে অজানা দ্রাবকটা মিশিয়েছিলে ওই অজানা দ্রাবের আণবিক ভরটা কত। ওকে, এবার যেটা বলছে সেটা হচ্ছে কি না, রাউল্টের সূত্রের প্রযোজ্যতা। এখানে দেখো আগের যেটা বলেছিলাম বাষ্পচাপের অবনমন ব্যাপারটা, এখানেও সেই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ব্যাপারটা বলছি, দুটো ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্যতা সেম। অর্থাৎ প্রথম বিষয় হচ্ছে কি না, সেই একই ব্যাপার যে কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত হতে হবে। কাকে না, ওই যে দ্রাবটা মিশাচ্ছ ওই দ্রাবটাকে এরকম প্রকার হতে হবে। আর দ্বিতীয় বিষয় যেটা বলছে এখানে যে তোমার কি না, এটা লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেই একই রকম লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হবে, মানে গাঢ় দ্রবণের ক্ষেত্রে হবে না। কারণ আমি আগের দিনে বলেছিলাম গাঢ় দ্রবণের ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে না, কারণ গাঢ় দ্রবণের ক্ষেত্রে কি হয় না, অণু আকর্ষণ বল বৃদ্ধি পায়, আকর্ষণ বল বৃদ্ধি পেলে কি হবে না, তার আদর্শ ধর্ম থেকে অনেকটা সে বিচ্যুত হয়ে যাবে, মানে ছেড়ে চলে যাবে। আদর্শ ধর্ম না হলে, আদর্শ দ্রবণ না হলে তারা এই সংখ্যাগত ধর্ম মেনে চলবে না। লঘু দ্রবণ আদর্শ দ্রবণের ন্যায় আচরণ করে খানিকটা, তাই আমরা বলতে পারি যে এটা লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, আর দ্রাব হিসেবে এই ক্যারেক্টারযুক্ত হতে হবে।
এবার যেটা বলছে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট। আমরা একটু আগেই বললাম না কেবিটা কি বলেছিলাম, ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট বলেছিলাম না। এই কেবিটা নিয়ে এবার আলোচনা করব। কেবিটা অ্যাকচুয়ালি কি? দেখো আমরা পড়েছি কি, ডেল টিবি সমান কেবি ইন্টু এম, সিম্পল সূত্র পড়েছি। এখন তোমাকে যদি বলে এম এর জায়গায় 1 বসাও, তাহলে কি হবে? ডেল টিবি সমান কেবি হয়ে যাবে না? অর্থাৎ যখন আর কি কোনো দ্রবণের মোলালিটি যদি 1 হয়, তাহলে সেই অবস্থায় তার যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, সেই স্ফুটনাঙ্কের উন্নয়নটাই হচ্ছে কি ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট। এম এর জায়গায় 1 বসালে ডেল টিবি সমান কেবি হবে, অর্থাৎ একক মোলাল গারত্বে স্ফুটনাঙ্কের যে উন্নয়নটা করছে সেইটার মানটাই কত? ইবিউলোস্কোপিক কনস্ট্যান্টের সঙ্গে সমান হবে। তাই এর সংজ্ঞাটাও বলতে পারা যায় কি না, 1000 গ্রাম দ্রাবকে 1 গ্রাম অণু পরিমাণ কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব দ্রবীভূত করলে যে পরিমাণ স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটে তাকে আমরা কি বলছি না ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট বলছি। মানে ঘুরিয়ে ফিরে কি মোলাল গারত্ব এককেই আনতে চেষ্টা করছি। কারণ যদি কোনো দ্রাবকের 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রাব থাকে, তখনই বলবো কি তার মোলালিটি 1। এই অবস্থায় তার যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে তাকেই আমরা কি বলছি ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট বলবো। এবার ইবিউলোস্কোপিক কনস্ট্যান্টের এককটা কি? আচ্ছা দেখো তো, কেবি সমান আমি কি লিখতে পারি? ডেল টিবি বাই এম লিখতে পারি কি? লিখতেই পারি। এখন ডেল টিবি মানে কি? উষ্ণতার মানে স্ফুটনাঙ্কের পরিবর্তন বা উন্নয়ন, তাই এর এককটা কেলভিনেই হবে, অত উষ্ণতার এককটাই হবে, তাই আমরা কে দিচ্ছি কেলভিন। এখন মোলালিটির এককটা কি? মোলালিটি মানে কি বোঝাচ্ছে? 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকের সঙ্গে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে তাকে তার মোলালিটি বলে। তার মানে কি প্রতি 1 কেজিতে যত মোল থাকবে, তার মানে আমি বলতে পারি এখানে মোল পার কেজি বলতে পারি এটাকে। তাই এককটা কি হয়ে যাবে? এককটা হবে তোমার কেলভিন কেজি পার মোল। মোলটা নিচে থাকবে, কেজিটা উপরে উঠে যাবে। এটা হচ্ছে তোমার কি না ইবিউলোস্কোপিক কনস্ট্যান্টের একক। বা কি লিখতে পারি কেলভিন কেজি মোল ইনভার্স লিখতে পারি আমরা। আচ্ছা, সংখ্যাটা বইতে দেওয়া আছে, ভালোভাবে পড়ে নিতে পারবে, এখানে শুধু বুঝে রাখো। এবার যেটা বলছে কি যে জলের কেবির ইকুয়াল টু এত, 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স। এর অর্থ কি? পরীক্ষা এরকম পড়তে পারে, একটা লাইন তুলে দিল যেরকম ইনভার্টেড কমার মধ্যে, বললো যে এর অর্থ কি। দেখো বলবে যে জলের কেবির ভ্যালু এত, এই কথার অর্থ হলো যে 1000 গ্রাম বিশুদ্ধ জলে কোনো অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব যদি 1 গ্রাম অণু পরিমাণ যোগ করো বা দ্রবীভূত করো, তাহলে স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটে এত পরিমাণ। তাহলে আমরা এখানে সেই একই রকম ক্রাইটেরিয়া করব, ডেল টিবি সমান কেবি ইন্টু এম। এম এর ভ্যালু যখন 1 তখন কি বলেছিলাম কেবি সমানই কি ডেল টিবি। তাহলে এই ক্রাইটেরিয়াটাই এখানে আনবো যে 1000 গ্রাম পিওর জলে যদি 1 মোল পরিমাণ কোনো বিশুদ্ধ মানে কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাব যোগ করো, মানে যে ক্রাইটেরিয়াগুলো ছিল এরম যদি দ্রাব যোগ করো, তাহলে কি হবে না, তাহলে তার যে স্ফুটনাঙ্কের উন্নয়নটা অর্থাৎ ডেল টিবি সমান ঘটবে কত? 0.0515 কেলভিন। এটাই হচ্ছে তোমার কেবি সমান এত হওয়ার অর্থ। নেক্সট যে বিষয়টা বলছে দেখো, সেটা হচ্ছে কি না 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে কেবির মানটা 1000 গ্রাম দ্রাবক অপেক্ষায় 10 গুণ বেশি হয়। এখন দেখো তুমি মনে করো যে তুমি একটা 1000 গ্রাম দ্রাবক নিয়েছো। 1000 গ্রাম দ্রাবকের মধ্যে তুমি 1 মোল দ্রাব অ্যাড করেছো, তাহলে তার মোলালিটি কত হবে? নিশ্চয়ই 1 হবে, কারণ আমরা জানি 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে যদি 1 মোল থাকে তাহলে মোলালিটি কত হয়? মোলালিটি 1 হয়। তুমি আরেকটা পাত্রে একই দ্রাবক নিয়েছো, কিন্তু সেটা 100 গ্রাম নিয়েছো, তার মধ্যে 1 মোল মিশিয়েছো, তাহলে তার মোলালিটি কত হবে? তখন আমাকে ওই নিয়মে করতে হবে যে 100 গ্রাম দ্রাবকের সঙ্গে যুক্ত রয়েছে 1 মোল দ্রাবক, তাহলে 1000 মধ্যে কত থাকবে? নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ 10,
মোল হবে। তাহলে 1000 গ্রাম দ্রাবকের সঙ্গে যেহেতু 10 মোল দ্রাবক দ্রবীভূত থাকছে, তার মানে মোলারিটি কত এর? নিশ্চয়ই 10 হয়ে যাচ্ছে। তাহলে মোলারিটি কত হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে না? এই 10 গুণ হয়ে যাচ্ছে, মানে বেড়ে গিয়ে 10 গুণ হয়ে যাচ্ছে তুমি যদি 100 গ্রামের ক্ষেত্রে করো। এখন আমরা কি জানি যে যত তুমি মোলারিটি বৃদ্ধি করবে তত কি হবে? ডেল টিবির মানটাও বৃদ্ধি পাবে। কারণ কি না, ডেল টিবি তো অর্থাৎ পূর্ণাঙ্কের উন্নয়ন তো সংখ্যাগত ধর্ম, অর্থাৎ পরিমাণগত ধর্ম, পরিমাণের উপর নির্ভর করছে। এখানে যেহেতু মোলারিটি অর্থাৎ গাঢ়ত্ব 10 গুণ হয়ে গেছে, তাই এখানে ডেল টিবির মানটাও কি হয়ে যাবে? 10 গুণ বৃদ্ধি পাবে। আর ডেল টিবির সঙ্গে আবার কেবি সমানুপাতিক, কারণ কেবি সমান এম ইন্টু ডেল টিবি বলতে পারি। ডেল টিবি সমান হচ্ছে এম ইন্টু কেবি বলতে পারি। তাহলে কেবির সঙ্গে ডেল টিবি আবার সমানুপাতিক, তাহলে ডেল টিবির মানটা বাড়লে কেবির মানটাও বাড়বে। তাহলে এম এর মানটা বাড়লে 10 গুণ হলে ডেল টিবির মানটাও 10 গুণ হবে, আর কেবির মানটাও তাহলে কী হয়ে যাবে? 10 গুণ হয়ে যাবে। ওই জন্য বলছে যে 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে কেবির মানটা কী হবে? 1000 গ্রাম দ্রাবক অপেক্ষায় 10 গুণ হবে। কারণ 100 গ্রামের ক্ষেত্রে এমটা কী হয়ে যাচ্ছে? 10 গুণ হয়ে যাচ্ছে। আগে যদি 1 থাকে, এখানে 10 হয়ে যাচ্ছে। ওই কারণেই তোমার ডেল টিবিটাও 10 গুণ হবে, যার ফলে কেবির মানটাও অর্থাৎ ইভিলোস্কোপিক কনস্ট্যান্টের মানটাও 10 গুণ হবে। ওকে, নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে কেবি নির্ভরশীলতা। কেবিটা কিসের ওপর নির্ভর করে? দেখো, আমরা যখন কেবির কথাটা উল্লেখ করি না, তখন আমরা দ্রাবকের কথাটা ইউজ করি। অর্থাৎ একটা নির্দিষ্ট দ্রাবকের ক্ষেত্রে কেবির ভ্যালুটা নির্দিষ্ট হবে, কেবি ফিক্সড হবে। অর্থাৎ নির্দিষ্ট দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করছে, এটা দ্রাবের উপর নির্ভর করছে না। অর্থাৎ কেবির মানটা দ্রাবক যেটা তার উপর নির্ভর করবে, কি দ্রাব মেশাচ্ছ সে দ্রাবের ওপর নির্ভর করবে না। এখন তাহলে কেবির একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন রয়েছে যে কেবি সমান হচ্ছে আর টিবি স্কোয়ার বাই 1000 ইন্টু এলভি। এবারে আরটা নিশ্চয়ই জানো, যেটা হচ্ছে তোমার কি না ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ডেল টিবি কত? ডেল টিবি হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের কি স্ফুটনাঙ্ক। 1000 ইন্টু এলভির মানটা কি? এলভি মানে বোঝাচ্ছে যে কি, এলভি মানে হচ্ছে না বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের লীন তাপ। তাহলে এলভি সমান হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের লীন তাপ, অর্থাৎ বাষ্পীভবনের লীন তাপ। আর তো টিবি তো বললাম অলরেডি, স্ফুটনাঙ্কটা বয়লিং পয়েন্টটা বিশুদ্ধ দ্রাবকের। ঠিক আছে, তাহলে কেবিটা কিসের ওপর দেখতে পাচ্ছ? কেবি যে প্রপার্টিগুলো বলছি, কেবির মধ্যে যে আনুষঙ্গিক প্রপার্টিগুলো বলছি, সেগুলো তোমার কি না দ্রাবকের ওপরই নির্ভরশীল, দ্রাবকের সাথে কোনো সম্পর্কই নেই। নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে যে কিছু আমরা ম্যাথের দিকে অগ্রসর হচ্ছি। আমরা এই যে সূত্র পড়লাম রাউল্টের সূত্রতে, বিশেষ করে প্রথম সূত্র থেকে আমরা কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব। প্রথম অঙ্কটা যেটা বলেছে দেখো, যে 0.3 গ্রাম ইউরিয়াকে, যার মলিকুলার ওয়েট দিয়ে দিয়েছে অর্থাৎ আণবিক ভর দিয়ে দিয়েছে 60, 50 গ্রাম জলে দ্রবীভূত করা হলো। অর্থাৎ ওই পরিমাণ ইউরিয়াকে আমরা 50 গ্রাম জলে দ্রবীভূত করেছি। দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত হবে সেটা আমাকে বার করতে হবে। দেখো, যখন পিওর জল ছিল তখন তো চোখ কান বুঝিয়ে তুমি বলছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাই তো? চোখ কান বুঝিয়ে বলে দিতে পারছিলে যে জলে যখন আর কি জল পিওর অবস্থায় থাকবে তখন তার স্ফুটনাঙ্ক কত হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু তুমি যখন এর মধ্যে ইউরিয়া মেশাচ্ছ, ইউরিয়া মেশালে তো একটা দ্রবণ তৈরি হয়ে গেল না? এখন ইউরিয়া মেশালে দ্রবণ তৈরি হয়ে গেছে, দ্রবণের ক্ষেত্রে কি হয়? স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে যায় নিশ্চয়ই। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে না জলের মধ্যে যখন ইউরিয়াটা মেশাচ্ছ। এখন কতটা হবে সেটাই আমার নির্ণয় করার বিষয়। এখন আমরা কি জানি? ডেল টিবি সমান হচ্ছে কেবি ইন্টু এম। এখন এমটা আমাকে বার করতে হবে, মানে আমাকে মোলালিটিটা বার করতে হবে। এখন তাহলে ইউরিয়ার আমাকে পরিমাণ দিয়েছে কত? ইউরিয়ার পরিমাণ দিয়ে দিয়েছে এখানে, ইউরিয়া সমান কত? 0.3 গ্রাম। এখন এই পরিমাণ মানে কত মোল? তাহলে নিশ্চয়ই তার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে পরিমাণকে। তাহলে এটাকে 60 দিয়ে আণবিক ভর দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ভাগ করলে ভাগফলটা কত আসবে? ভাগফলটা হবে 5 × 10⁻³ এত মোল।
এবার আমরা কি জানি না 50 গ্রাম জলে দ্রবীভূত দ্রাব মানে ইউরিয়া সমান কত 5 × 10⁻³ মোল। তাহলে 1000 গ্রামে কত হবে 1000 গ্রাম জলে দ্রবীভূত হবে কত, কারণ আমরা জানি যে 1 কেজি বা 1000 গ্রামের জন্য বার করে থাকি। তাহলে 5 × 10⁻³ ইন্টু 1000 বাই কত 50 হবে। তাহলে এটা করলেই আমার বেরিয়ে যাবে মোলালিটি। মোলালিটি এটা বেরোলে দেখবে 0.1 মোলাল হচ্ছে। এখন আমরা কি জানি ডেল টিবি সমান কেবি ইন্টু এম। কেবির মানটা দেখো দেওয়া আছে 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স, তাই 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স দিচ্ছি। আর এখানে তোমার হচ্ছে যে মোলারিটি ভ্যালুটা 0.1। এখন এটাকে যদি তুমি পিওর এককে প্রকাশ করো তাহলে কি হবে মোল পার কেজি হবে না, মানে মোল কেজি ইনভার্স হবে। তাহলে কেজি ইনভার্স কেজি কেটে গেল, মোল ইনভার্স মোল কেটে গেল, তাহলে এটা গুণ করে দিলে কত হবে 0.052 কেলভিন হবে, অর্থাৎ 0.052 কেলভিন হবে, অর্থাৎ এত পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটেছে। এখন যদি কেলভিন স্কেলে বলো তাহলে ডেল টিবি অর্থাৎ জলের যে স্ফুটনাঙ্ক কত ছিল সেটা তো 373 কেলভিন ছিল, কিন্তু এখন তোমার কত হয়ে গেছে মনে করছি টিবি প্রাইম হয়ে গেছে। এখন ডেল টিবি সমানে কি জানি আমরা যে টিবি প্রাইম মাইনাস টিবি সমান ভ্যালুটা কত 0.052 কেলভিন। তাহলে এখান থেকে যদি বলি টিবি প্রাইম সমান কত না টিবি প্রাইম সমান কত টিবি প্লাস 0.052, তাহলে কত হচ্ছে তোমার না 373 প্লাস 0.052 মানে 373.0.052 এত কি কেলভিন হচ্ছে, তাহলে স্ফুটনাঙ্ক এত হয়ে গেছে। তাহলে ইউরিয়া মেশানোর কারণে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে এত হয়ে গেছে। আমরা লাস্ট অঙ্কে এসে গেছি, সেখানে কি বলছে দেখো যে 42.04 বেনজিনে 0.5042 গ্রাম একটি অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করলে দ্রবণটির স্ফুটনাঙ্ক কত হয়ে গেছে না এত হয়ে গেছে 80.38 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। এবার বলছে কি যে দ্রাবটির আণবিক গুরুত্ব আমাকে বার করতে হবে। তাহলে তুমি এখানে কি করেছো 42.04 গ্রাম এত গ্রাম কি হয়েছে বেনজিন নিয়েছো, দ্রাবক হিসেবে নিয়েছো, এটা দ্রাবক। এখন এর মধ্যে তুমি কি করেছো না 0.5042 গ্রাম দ্রাব মিশিয়েছো। মেশানোর ফলে বলছে যে টিবি অর্থাৎ বয়লিং পয়েন্ট সেটা বেড়ে গেছে, কতটা বেড়েছে না 80.2 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অ্যাকচুয়াল হওয়ার বেনজিনের অ্যাকচুয়াল ভ্যালু স্ফুটনাঙ্ক কিন্তু হয়ে গেছে 80.38 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে বার করতে হবে যে যে দ্রাবটা মিশিয়েছ সেই দ্রাবের আণবিক গুরুত্ব কত আমাকে সেটা বার করতে হবে। তাহলে আমি এখানে করি যে ডেল টিবি সমান কত টিবি প্রাইম মাইনাস টিবি মানে দ্রবণ অবস্থায় স্ফুটনাঙ্ক মাইনাস দ্রাবকের স্ফুটনাঙ্কটা, এটা কত দেখো আমাকে ডিগ্রি সেন্টিগ্রেডে কত দিয়েছে দ্রবণের ক্ষেত্রে 80.38, তার সঙ্গে 373 যোগ করলে আমার কত হচ্ছে না এটা হচ্ছে মাইনাস 373 প্লাস আমি অ্যাকচুয়ালি কি ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল বলে ওই জন্য কেলভিনে কনভার্ট করছি, ওই জন্য প্রত্যেকের সঙ্গে 273 ওই জন্য যোগ করেছি প্রত্যেকের সঙ্গে। এ বিয়োগ করলে কত হচ্ছে না এটা বিয়োগ করলে নিশ্চয়ই 0.18 কেলভিন হবে, তাহলে ডেল টিবি হচ্ছে এত। এখন তাহলে তুমি এখান থেকে মোলারিটি বার করতে পারবে না। দেখো আমি ধরছি এখানে ধরি দ্রাবটির আণবিক ভর দ্রাবটির মলিকুলার ওয়েট সমান আমি মনে করছি এখানে এম। তাহলে দ্রাবের পরিমাণ কত দিয়েছে এখানে দ্রাবের পরিমাণ আমাকে বলে দিয়েছে যে 0.5042 এত গ্রাম। এটাকে তুমি যদি তার আণবিক ভর দিয়ে ভাগ করে দাও অর্থাৎ এম দিয়ে ভাগ করে দাও তাহলে কি পেয়ে যাবে মোল সংখ্যা পেয়ে যাবে, তাহলে এত মোল। এখন আমরা দেখতে পাচ্ছি কি না 42.04 এত গ্রাম বেনজিনের সঙ্গে রয়েছে, বেনজিনে রয়েছে কত রয়েছে 0.5042 বাই এম মোল দ্রাব, তাহলে হাজারে কত হবে
নিচে 0.5042 ইন্টু 1000 হবে, আর উপরে তোমার নিচে থাকবে কি ক্যাপিটাল এম ইন্টু 42.04 এত মোল। তাহলে এটাই কি হবে, তার মোলালিটি হবে, অর্থাৎ এটাই হচ্ছে স্মল এম, এটাই অ্যাকচুয়ালি স্মল এম। এখন তুমি দেখতে পাচ্ছ কি জানি যে ডেল টিভি সমান কেবি ইন্টু এম। ডেল টিভির মানটা তোমার জানা আছে 0.18। কেবির মানটা কত, কেবির মানটা তো দিয়ে দিয়েছে 2.65, দেখো দিয়ে দিয়েছে 2.65। এখন ইন্টু মোলারিটি কত বলছে না 0.5042 ইন্টু 100/M ইন্টু 42.04। এখান থেকে তাহলে এম এর ভ্যালুটা বার করতে পারবে তোমরা। তাহলে এইভাবে আমরা দ্রাবের আণবিক ভরটা বার করতে পারবো। ঠিক আছে, এর পরের দিন আমরা তৃতীয় সংখ্যাগত ধর্ম নিয়ে আলোচনা করব।